অফিস শেষ করে আসবার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তবুও তোমার সাথে দেখা করবার ইচ্ছেটা সামলাতে পারলাম না। নদীর রূপ এই ভেজা সন্ধ্যায় সত্যি অন্যরকম সুন্দর দেখাচ্ছে গো। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণে আসতে পারবো না। নদীর এই শীতল হাওয়া মনটা একেবারে শান্ত করে দেয়, তাই তো এখানে বসে থাকতে ভালো লাগে। আরে দেখো, নদীর পাড়ে ওটা কিসে ছটফটানি? মনে হচ্ছে একটা নদীর বড় মাছ লাফিয়ে পাড়ে উঠলো। এত ইলিশ, এত বড় ইলিশ আগে কখনো নদীর তীরে দেখিনি। আমাদের ভাগ্য বেশ ভালো বলতে হবে, এমন দৃশ্য সচরাচর দেখাই যায় না। এটা আমরা একা খাবো না, অর্ধেক আমাদের গ্রামে দেব আর বাকি অর্ধেক অংশ তোমাদের গ্রামের লোকজন মিলে আনন্দে ভাগ করে আহার করবে। আমি মাছটি সাবধানে বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি বাড়ি যাও। ঠিক আছে, সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, রাতে বাবা তোমাদের বাড়ি গিয়ে মাছ নিয়ে আসবে। ঠিক আছে। ওগো দেখছো, একটু আগে মিলি নদীর পাড় থেকে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এত বড় মাছ অনেক বছর দেখিনি। মিলি বলেছে রাতুল আর যে সিদ্ধান্ত নিয়েছে দুই গ্রামে সমান ভাগে মাছ বন্টন করা হবে। রাতুলের বাবা একটু পরেই আসবে মাছের অর্ধেক অংশ নিতে। মাছটা পাত্র দিয়ে ঢেকে রেখে এলাম, তবে খুব ঝটপট করছে। তুমি একটু রান্নাঘরে গিয়ে দেখে এসো না ঢাকনাটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি দেখছি। সর্বনাশ হয়েছে গো, রান্নাঘরে ঢুকে দেখি ঢাকনা উল্টে পড়ে আছে, কিন্তু সেই বড় ইলিশ মাছটি কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজলাম, মাছটা গায়েব হয়ে গেছে। বলছো কি তুমি? এত বড় মাছ কোথায় যাবে? মিলি নিজেও হাতে পাত্রে রেখে এলো, এখন হারিয়ে যাওয়া মানে তো চিন্তার বিষয়। তুমি কি ঠিক মতো রেখেছিলে? কোনো বিড়াল নিয়ে গেল কিনা কে জানে। রাতুলের বাবার কাছে কি জবাব দেব? ইস, খুব লজ্জায় পড়তে হবে গো। বড় ইলিশ পাওয়া গেছে। রাতুল আমাকে মিলিদের বাড়ি যেতে বলেছে, গ্রামের বাগের অংশটা নিয়ে আসতে বলেছে। তুমি দ্রুত ছাতাটা নিয়ে রওনা হও, বাইরে তো জল বাড়ছে। একটা বড় থলে সাথে নিয়ে যাও। দুই গ্রামের মানুষ একসাথে মাছের স্বাদ ভাগ করে নিবে, এই চিন্তাটা খুব সুন্দর। সমাজবদ্ধভাবে থাকার আনন্দ এটা, এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। তুমি সাবধানে যেও ভেজা পথ ধরে। মিলির বাবা মা খুব ভালো মানুষ, ওনাদের সাথে কুশল বিনিময় করে এসো। আমি রাতের খাবার গুছিয়ে রাখছি। ঠিক আছে, আমি বেশি সময় নেব না, পথ বেশ পিচ্ছিল হয়ে আছে, সাবধানে পা ফেলে এগোতে হবে, দ্রুত ফিরবো। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তোমার হাতে তো কোনো মাছের থলি দেখতে পাচ্ছি না। মিলিদের বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? মিলিদের বাড়িতে গিয়ে শুনলাম মাছটা নেই, হারিয়ে গেছে। এ কি কথা, তাজা ইলিশ ঘর থেকে গায়েব হয়ে গেল কি করে? ওনারা তো খুব লজ্জিত, আমি বললাম হারিয়ে গেলে কি করা যাবে। সেটাই গো, যাকে মাছ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি শহর থেকে এসেছি, একটা জরুরি দরকারে এই গ্রামে এলাম। এখানে রাতুল বিশ্বাসের বাড়ি কোনটা বলতে পারেন? ভেতরে এসে বসুন, আগে ভিজে গেছেন তো। রাতুল তো আমার বন্ধু, এই গলির সোজা সামনের দিকে পাকা দেওয়ালের বাড়িটাই রাতুলদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য। আমি আসলে একটা বিশেষ কাজে এসেছি। রাতুল কি বাড়িতে আছে? রাতুল সকালে অফিস চলে গেছে, এখন পাবেন না, বিকেল নাগাদ ও কাজ শেষ করে বাড়ি ফিরবে, ততক্ষণ বৃষ্টি কমতে পারে। সমস্যা না, উনার মা বাবা বাড়িতে থাকলেই হবে। উনারা কি আছে? হ্যাঁ আছে, রাতুলের বাবা অত্যন্ত দয়ালু মানুষ, আপনি এক কাপ চা খেয়ে যান। অনেক ধন্যবাদ আপনার এই আপ্যায়নের জন্য। আমাকে এগোতে হবে। আপনি সাবধানে যান, পথের মোড়ে জল জমে যেতে থাকতে পারে। ঠিক আছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো তোমাকে আগে কখনো এই গ্রামে দেখিনি। তোমার মুখটাও বেশ অচেনা লাগছে। কার কাছে এসেছো? আমি এখানে রাতুলের খোঁজে শহর থেকে এসেছি। একটা বিশেষ দরকারি কাজে রাতুলের সঙ্গে দেখা করাটা দরকার ছিল। ও কি বাড়িতে আছে? তাকে পাবে না, অফিসে গেছে। তবে তোমার পরিচয়টা যদি আমাদের কাছে একটু বলতে ভালো হতো। আমার নিজের পরিচয় দিয়ে এখন বিস্তারিত কিছু না বলি। রাতুল কাজ শেষ করে বাড়ি ফিরে আসলেই আপনারা ওর থেকে আমার বিষয়ে সব জানতে পারবেন। তুমি ঘরে এসে বসো, এভাবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। আপনাদের এমন সুন্দর আতিথেয়তা দেখে আমার খুব ভালো লাগলো। বাইরে বৃষ্টি পড়ছে, আমি তাহলে ঘরে গিয়েই বসি। বসো মা,
আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসি। এইভাবে একজন অপরিচিত মেয়েকে আশ্রয় দেওয়া ঠিক হলো? আমার তো কেমন লাগছে। কি করব বলো, বাড়িতে কেউ এলে তো তাকে তাড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া রাতুলের পরিচিতি দিচ্ছে, রাতুল আসলেই সব জানা যাবে। বৌদি, আমি কলেজ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরে এলাম। আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও না। তুই হাত মুখ ধুয়ে নে, আজকে খিচুড়ি আর হাঁসের মাংসের তরকারি রান্না করেছি, তোর খুব পছন্দের খাবার। তোমার হাতের বানানো গরম গরম খিচুড়ি আর মাংসের গন্ধ পেয়ে আমার খিদে তো ডাবল হয়ে গেল গো বৌদি। জানিস, সেই মাছটার কথা ভেবে আমার খুব মন খারাপ হচ্ছে। এত বড় ইলিশ মাছটা সেদিন ঘরের ভেতর থেকে কোথায় যে গায়েব হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি নিজেও এই রহস্যময় ঘটনাটা প্রতিনিয়ত অনেক চিন্তা করি। রান্নাঘরে ঢাকা পাত্রে রাখা তাজা মাছটা কিভাবে যে হারিয়ে যেতে পারে আমার মাথাতেই আসছে না। রাতুলের বাবা সেদিন খালি হাতে ফিরে গেল। ইস, আমার ভাবতেই লজ্জা লাগে। গ্রামের এত বড় মাছটা সবাই মিলে একসাথে আনন্দের সাথে খেলে সত্যিই ভালো হতো রে। যা হারিয়ে গেছে তা নিয়ে ভেবে তো আর কষ্ট পেয়ে লাভ নেই বৌদি। আমাদের কপালে হয়তো এই সুস্বাদু মাছের স্বাদটা লেখা ছিল না, তাই জন্যই এমন ঘটনা ঘটেছে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তুই তাড়াতাড়ি খেয়ে নে, সংসারে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। রাতুল যে অফিস থেকে এলো বুঝি, তা দুদিন তোমার কোনো খবর খোঁজ খবর নেই কেন? অফিসিয়াল কাজের বিশাল চাপে টানা দুদিন অফিসে আটকে পড়েছিলাম। দিনরাত কাজ সামলাতে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। বাড়ি ফিরেও আসতে পারিনি, তবে দুদিন কষ্ট করে একটা সুবিধা হয়েছে। কালকে আর পরশুদিন ছুটি পাওয়া গেছে, অফিসে যেতে হবে না। তোমার জন্য একটা বিশেষ খবর আছে বন্ধু। দুদিন আগে বর্ষার সন্ধ্যায় তোমার বাড়িতে খুব সুন্দর দেখতে একটা অচেনা মেয়ে এসে তোমার খোঁজ খবর নিচ্ছিল। এখন সে তোমাদের বাড়িতে আছে। তুমি ঠিক বলছো রবি, পরিচিত কোনো সুন্দরী মেয়ে আমাকে খুঁজতে আসবে তা তো ভাবতেই পাচ্ছি না। বাড়ি গিয়ে বিষয়টা দেখতে হবে। তুমি এতদিন কোথায় ছিলে রাতুল? আমি তোমার বাড়িতে এসে দুদিন অপেক্ষা করছি। তোমাকে সামনে দেখতে পেয়ে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। এ কি অনন্যা, তুমি আমাদের এই অজ পাড়াগাঁয়ে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি এখানে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছি, বিস্তারিত সব কিছু তোমাকে একটু বলছি। আগে বলো, তুমি কেমন আছো আর হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি ভালো আছি, কিন্তু তোমার এভাবে হঠাৎ আমাদের বাড়িতে আসা এবং দুদিন ধরে অপেক্ষা করবার আসল রহস্যটা জানবার জন্য আমার মন ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। রহস্যের কিছুই নেই, তুমি ঘরের ভেতরে এসো, রাতে খেতে খেতে আমার আসার কারণটা বলছি। জ্যাঠামশাই, আমরা শহরে একই কলেজে লেখাপড়া করতাম। সেই সূত্রে রাতুলের সাথে আমার খুব গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, তবে কলেজ শেষ হওয়ার পর আর যোগাযোগ ছিল না। হ্যাঁ বাবা, অনন্যা ক্লাসের খুব ভালো মেধাবী ছাত্র ছিল, তবে অনেকদিন ওর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ না থাকায় হঠাৎ ওকে দেখে আমি খুব অবাক হয়েছি। আসল ঘটনা হলো, আমির সুলপুর গ্রামের একটি এনজিওতে সমাজ সেবামূলক কাজের চাকরি পেয়েছি। সামনের সপ্তাহে অফিসে আমার আনুষ্ঠানিকভাবে যোগদানের দিন ধার্য করা হয়েছে জ্যাঠামশাই। এই রসুলপুর তো আমাদের গ্রামের ঠিক একদম পাশেই। তোমার চাকরির খবর শুনে ভালো লাগলো, কিন্তু শহর ছেড়ে এই গ্রামে এসে থাকতে পারবে তো তুমি? কলেজে পড়ার সময় রাতুলের কাছে আপনাদের গ্রামের গল্প শুনেছিলাম, তাই এলাকার পরিবেশের সাথে মানিয়ে নিতে কয়েকদিন আগেই এখানে চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। বাবা গো, আমরা তো অচেনা মেয়েকে ঘরে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন তোমার মুখে সব কথা শুনে আমাদের মনের সব সংশয় আর ভয় দূর হলো। কাল সকালেই আমি এখান থেকে চলে যাব জ্যাঠামশাই। অফিসের কাছেই থাকার খুব সুন্দর একটা ঘর হয়েছে। আপনারা অনুমতি দিলে কাজের আগের দিন আবার দেখা করে যাব এসে। কাল নয় মা, তুমি যোগদানের আগের দিন যেও, তুমি থাকলে ভালো লাগবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। মিলি, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়। রান্নাঘরের পেছনের এই ছোট ডোবার জলের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে জোরে জোরে। কি বলছো তুমি? কই দেখি। কচুরিপানার নিচে তো সেই হারিয়ে যাওয়া ইলিশ মাছটা। আমি এক্ষুনি রাতুলদের বাড়ি থেকে খবরটা দিয়ে আসি। রাতুল, তোমার এই গ্রামের প্রকৃতি খুব সুন্দর। এমন মনোরম দৃশ্য উপভোগ করার আনন্দই আলাদা। আমার খুব ভালো লাগছে।
শহরের ধোঁয়া আর ব্যস্ততার পর আমাদের এই শান্ত গ্রামের বাতাস যে কারোর মন ভালো করে দিতে পারে, তা তুমি চা শেষ করো, তারপর তোমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো। আরে মিলি শোনো, তুমি এভাবে হুট করে আমাদের বাড়িতে এসে আবার কোনো কথা না বলে মুখ ফিরিয়ে চলে যাচ্ছ কেন? কোনো দরকার ছিল নাকি তোমার? এমিলি, মেয়েটা কে রাতুল? তোমাকে দেখে হঠাৎ অমন করে রাগ করে কথা না বলে চলে গেল কেন? মনে হয় তোমার সাথে আমাকে দেখে অভিমান করে চলে গেছে। পাগলি মেয়ে একটা। বুঝতে পেরেছি, তোমাকে নিশ্চয়ই মেয়েটা খুব ভালোবাসে। আমিও ওকে ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তোমাদের বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? খুব দ্রুতই পাবে। সকালে আমাদের বাড়িতে গিয়ে তুমি কোনো কথা না বলে হুট করে রাগ করে চলে এসেছিলে কেন? কারণটা কি জানতে পারি? কি হলো, এমন মুখ ভার করে আছো কেন? কথা বলবে না? আমি তাহলে চলে গেলাম। তোমার সাথে বারান্দায় বসে থাকা সেই অচেনা সুন্দরী মেয়েটি কে? তাকে তোমার এত কাছাকাছি হাসি মুখে বসে থাকতে দেখে আমার খুব হিংসা হচ্ছিল রাতুল। অনন্যা আমার কলেজের সহপাঠী ছিল। পাশের রসুলপুর গ্রামের একটি এনজিওতে চাকরি পেয়ে এখানে এসেছে। পরশু সকালেই নতুন বাসায় চলে যাবে। তুমি অহেতুক ভুল বুঝছো আমাকে। তুমি আগে আমাকে পুরোপুরি সত্য কথাটা বলনি কেন? মেয়েটার পরিচয় জানার পর এখন আমার মনের জমে থাকা সব ভুল বোঝাবুঝি আর হিংসে দূর হয়ে গেছে। এবার আমার প্রশ্নের উত্তর দাও মিলি। সকালে এত তাড়াহুড়ো করে অত দূর থেকে আমাদের বাড়িতে কি দরকারে গিয়েছিলে? বিশেষ কোনো কথা বলবার ছিল নাকি তোমার? আমাদের রান্নাঘরের পাশে ছোট ডোবাটার ভেতরে সেই হারিয়ে যাওয়া বিশাল মাছটা দিব্যি ভেসে বেড়াচ্ছে। সেদিন ওটা লাফিয়ে সোজা ওই ডোবায় গিয়ে পড়েছিল। ওরে বাস, তবে সেই ইলিশ মাছটাকে আর জল থেকে ধরতে হবে না মিলি। আমি ভাবছি আগামী মাসেই আমাদের বিয়ের শুভ দিনক্ষণ ঠিক করে ফেলবার ব্যবস্থা করে ফেলবো। বিয়ের দিনে আমাদের সেই তাজা ইলিশ মাছটা সুন্দর করে রান্না হবে। তাহলে দুই গ্রামের সব মানুষ একসাথে বসে আনন্দ করে ইলিশের সুস্বাদু পদ আহার করতে পারবে। দেবতোষ বাবু, আমাদের ছেলে রাতুল আর আপনাদের মিলি দুজনই এক অপরকে খুব ভালোবাসে। তাই আমরা অভিভাবকেরা মিলে আজকে আনুষ্ঠানিকভাবে ওদের বিয়ের সম্বন্ধটা পাকা করতে এসেছি। রাতুলের মতো এমন দায়িত্বশীল শান্ত স্বভাবের সুশিক্ষিত ছেলেকে নিজের বোনের জামাই হিসেবে পাওয়া আমাদের পরিবারের জন্য সত্যি খুব পরম সৌভাগ্যের বিষয় হবে অন্নপূর্ণা দেবী। সামনেই বিয়ের খুব শুভ লগ্ন রয়েছে। আগামী 1 মাস পরেই আমরা মহা ধুমধাম করে রাতুল আর মিলির শুভ পরিণয় সুসম্পন্ন করতে চাই। আপনারা রাজি থাকলে দিনটা পাকা করি। 1 মাস পর বিয়ের শুভ দিন ঠিক হলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা খুব আনন্দ নিয়ে বিয়ের সব প্রস্তুতি ও গ্রামের মান্যগণ্য মানুষদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করব। শুভ কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই আমাদের সবার জন্য ভালো। দুই গ্রামের মানুষের মেলবন্ধন হবে ওই দিনে। বিয়ের শুভ দিনে সেই ডোবার তাজা ইলিশ মাছটা ধরে অতিথি আপ্যায়ন করার যে পরিকল্পনা করা হয়েছে তা সত্যিই অসাধারণ। তবে তাই সিদ্ধান্ত চূড়ান্ত হলো, আমরা আগামী মাসেই শুভ কাজ সম্পন্ন করব এবং দুই গ্রামের প্রতিটা মানুষকে আমন্ত্রণ জানিয়ে একসাথে পরম আনন্দে ভোজ করাবো। তাহলে আর কি মিলে, শোন, তুই আর তোর বৌদি মিলে রান্না শেষ কর গিয়ে। খাসির মাংসটা কিন্তু ভোনা হবে। রান্না নিয়ে তোমার ভাবতে হবে না, আমরা আগেই সব রান্না করে রেখেছি। এখন শুধু লুচিটা করলেই হবে। এই মিলি, রান্নাঘরে চলো। আমি আসি তোমাদের সাথে। বেশ, আসুন। মিলির বিয়ের আনন্দময় ভোজের অনুষ্ঠানে এসে মনটা একদম হাত কাঁপে ভরে গেল। হ্যাঁ, বিশেষ করে সেই ডোবার বিশাল ইলিশ মাছের সুস্বাদু তরকারি দিয়ে ভাত খেতে দারুণ লাগছে। আমিও রাতুলের বিয়েতে যোগ দিতে পেরে খুব আনন্দিত হয়েছি। এত বড় তাজা ইলিশের ঝোল দিয়ে ভাত সত্যি অসাধারণ লাগবে। অনন্যা, তুমি পেট ভরে মন খুলে খাওয়া দাওয়া করো। আমাদের গ্রামের ঐতিহাসিক এই বড় ইলিশ মাছটি কিন্তু রাতুল আর মিলির পারস্পরিক ভালোবাসারই এক অপূর্ব সুন্দর প্রতীক। এই গ্রামের মানুষ আজ এক ছাদের নিচে বসে একসাথে বিয়ের আনন্দ ভাগ করে পরম তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার মন তৃপ্তিতে ভরে উঠছে। রাতুল আমার ছোটবেলার বন্ধু। ওর জীবনের এই শুভ মুহূর্তে থাকতে পেরে আমার ভালো লাগছে। এই গ্রামে না আসলে হয়তো বিয়েতে যোগ দেওয়াও হতো না। মিলি মেয়েটি খুব যত্নশীল আর দায়িত্ববান, মিষ্টি মেয়ে। রাতুলের সাথে সারা জীবনের জন্য সুখে শান্তিতে ভরে উঠুক ওর জীবন। সৃষ্টিকর্তার কাছে আমি সেই প্রার্থনাই করি।
সত্যি গো মিলি খুব ভালো, ও সুখে থাকলে আমারও ভালো লাগবে। রাতুলের মতো ছেলের সঙ্গে কে না সুখে থাকে বলুন। সে অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এসব কথা এখন থাক। আমাকে আর একটু তোমাকে আর একটু মাছ দিই। এই রবি, তোকে দেবো? না না, আমি পাচ্ছি না আর। হ্যাঁ, এই মনে হচ্ছে পেট এবার ফেটে যাবে। রাতুল আর মিলি, তোমাদের দুজনকে বরকনের সাজে খুব সুন্দর লাগছে। আমি নিজের চোখের দৃষ্টি সরাতেই পারছি না, তবে নজর না লাগে। অনন্যা দিদি, তুমি বিয়েতে এসেছো, এর জন্য আমরা অনেক খুশি। এবার তোর বিয়ের পালা অনন্যা। পাশের গ্রামে তো চাকরি করছিস, উপযুক্ত কোনো ভালো পাত্র খুঁজে পেলে দ্রুত আমাদের জানাবি। হ্যাঁ, আমরাও তোর বিয়েতে খুব আনন্দ করব। আমার বিয়ের সময় এখনো বাকি আছে রাতুল, মাত্র চাকরিতে জয়েন করলাম। বছর 2 যাক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কাজের ফাঁকে সময় পেলে আমাদের এখানে ঘুরতে আসার দাওয়াত রইল। যখন মন চাইবে তখনই আসবে। আমি অবশ্যই সময় পেলে তোমাদের কাছে আসব। তোমরা সারা জীবন পরস্পরকে ভালোবেসে শান্তিতে থেকো। আজকের মতো আমি চলে যাচ্ছি। রাতের পথ বেশ অন্ধকার এবং পিচ্ছিল হয়ে আছে অনন্যা। খুব সাবধানে বাসায় ফিরে যাও। কাজের পাশাপাশি নিজের শরীরের দিকে খেয়াল রাখো, কেমন? তোমরা একদম চিন্তা করো না, আমি খুব সাবধানে যেতে পারবো। শুভরাত্রি। চিরকাল এমন ভালোবাসার বাঁধায় সুতো জড়িয়ে থেকো তোমরা। বর্ষার সেই দিন নদীর পাড় থেকে পাওয়া একটা তাজা ইলিশ কিভাবে আমাদের এই 2 গ্রামের মানুষকে এক করে দিল বলো। তা ভাবলে আমার আজও মনটা আনন্দে ভরে ওঠে। নদীর সেই বিশেষ মাছটি কেবল একটি সাধারণ খাবার ছিল না মিলি, ওটা ছিল আমাদের পরম ভালোবাসা আর 2 গ্রামের মানুষের সামাজিক মেলবন্ধনের এক অনন্য সুন্দর মাধ্যম। তোমার মা বাবা আমাকে নিজের মেয়ের মতন ভালোবেসে বুকে টেনে নিয়েছেন। এত সুন্দর একটা সংসারে বউ হয়ে আসতে পেরে আমার জীবনের সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। শান্ত ও সচেতন মানুষ হিসেবে তোমাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আমি ভীষণ সুখী। আমাদের এই ছোট সংসার চিরকাল এমন ভালোবাসায় ভরপুর থাকবে আজীবন। বর্ষার এই শীতল বাতাসে নদীর রূপ আজ আবার সেই প্রথম দিনের মতো সুন্দর লাগছে। পাশাপাশি হাঁটতে ভালো লাগবে। চলো আমরা হাঁটি। ঠিক আছে, আমাদের ভালোবাসার এই সুন্দর সফর যেন নদীর বহমান স্রোতের মতো চিরকাল নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলে। কোনো দুশ্চিন্তা যেন কখনো আমাদের এই সুখের সংসারে আঘাত না হানে। 2 গ্রামের মানুষ আজ আমাদের সুখের সংসারে আশীর্বাদ পাঠাচ্ছে। আমরা সবাই মিলে একসাথে শান্তিতে বসবাস করে সামাজিক দায়িত্ব পালন করে যাব। এসো মিলিয়ে আমরা একসাথে হাত ধরে সামনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে পা বাড়াই। আমাদের এই ছোট্ট সংসার ভালোবাসার শান্তিতে চিরকালের জন্য সুন্দর এবং সার্থক হয়ে উঠুক। একদম।